ওয়েলকাম টু অল অফ ইউ। তোমাদের সকলকে ইতিহাস পাঠশালা ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি মীনাক্ষী। আজকের ক্লাসে আমরা দক্ষিণ ভারতের তিনটি রাজবংশ সম্পর্কে জানব: চোল, চের এবং পাণ্ড্য। এই তিনটি রাজবংশ আমরা মূলত মৌর্য যুগেও দেখতে পাই এবং মৌর্যোত্তর যুগেও এই তিনটি বংশ আমরা দেখতে পাই। দেখবে যে সম্রাট যখন অশোকের শাসনকাল, তখন দেখা যাচ্ছে যে চের, চোল, পাণ্ড্য এই তিনটি যে রাজবংশ ছিল সেই জায়গাটা বাদ দিয়ে ভারতের পুরো অঞ্চলটায় দেখা গেছিল যে সম্রাট অশোকের অধীনে চলে গেছিল। তো আজকে আমরা দক্ষিণ ভারতের তিনটি রাজবংশ সম্পর্কে দেখব। দক্ষিণ ভারতের ইতিহাসে চোল, চের এবং পাণ্ড্য রাজবংশের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এদের একত্রে তামিল সাহিত্যে মুভেন্তার বলা হয়, অর্থাৎ তিন মুকুটধারী রাজা বলা হয়। দক্ষিণ ভারতে তিনটি প্রধান রাজবংশের নিজস্ব আলাদা আলাদা রাজকীয় প্রতীক ছিল, যা তাদের মুদ্রা, পতাকা এবং সরকারি সিলমোহরে ব্যবহার করা হতো, যে প্রতীকগুলো আমরা একটু পরে জানব। প্রথমে রয়েছে যে পাণ্ড্য রাজবংশ। তো এদের প্রতীক ছিল একজোড়া মাছ, এবং এই যে প্রতীকটার গুরুত্ব হচ্ছে যে পাণ্ড্যরা সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলে অধিপতি ছিল এবং মুক্ত সংগ্রহের জন্য বিখ্যাত ছিল। তাই মাছ ছিল তাদের জলজ সমৃদ্ধি এবং শক্তির প্রতীক, এবং তাই তাদের মুদ্রায় প্রায় দুই দিক মুখ করা দুইটি মাছের ছবি দেখতে পাওয়া গেছে। নেক্সট রয়েছে চোল বংশ, যাদের প্রতীক হচ্ছে বাঘ। বাঘ ছিল তাদের শৌর্য, সাহস এবং অপরাজয় শক্তির প্রতীক। চোররা তাদের কোনো অঞ্চল জয় করতে সেখানে তাদের বাঘ চিহ্নের পতাকা উত্তোলন করত। রাজেন্দ্র চোলের আমলে এই বাঘ প্রতীকটি দক্ষিণ পূর্ব এশিয়া পর্যন্ত পরিচিতি পেয়েছিল। নেক্সট রাজবংশ হচ্ছে যেটা হচ্ছে চের রাজবংশ। তাদের প্রতীক ছিল ধনুক এবং তীর। চেররা পাহাড়ি অঞ্চল অর্থাৎ বর্তমান যেটা কেরালা, সেখানে দেখা গেছিল চোল রাজবংশ শাসন কার্য করেছিল। তারা শিকারে এবং ধনুর্বিদ্যায় অন্তত পারদর্শী ছিল, তাই তারা এই প্রতীকটির সামরিক দক্ষতা এবং লক্ষ্যভেদী ক্ষমতার পরিচয় দিত। অর্থাৎ এক একটা প্রতীক দেখলাম এবং প্রতীকগুলোর এক একটা গুরুত্ব, তাৎপর্য সেগুলো দেখলাম। এখন আমরা চোর, চের এবং পাণ্ড্য তিনটা যে রাজবংশ রয়েছে তাদের রাজনৈতিক ইতিহাস সম্পর্কে জানব। পাণ্ড্যরাই ছিলেন দক্ষিণ ভারতের প্রথম ভারতীয় রাজ্য, যাদের কথা আমরা মেগাস্তিনিসের গ্রন্থ থেকে পাই। তাহলে মেগাস্তিনিসের উল্লেখ থেকে আমরা পাই, এবং মেগাস্তিনিস কি লিখেছেন? ইন্ডিকা। এটি দক্ষিণ ভারতীয় রাজ্যগুলির প্রথম সাহিত্যিক প্রমাণ, অর্থাৎ আমরা প্রথম সাহিত্যিক প্রমাণ পেয়েছি মেগাস্তিনিসের গ্রন্থ থেকে। এছাড়াও অশোকের বিভিন্ন শিলালিপি, বিশেষ করে দ্বিতীয় প্রধান শিলালিপিতে যেটাকে বলা হয় মেজর রক এডিক্ট 2, সেখানে তিনটি রাজ্যের অর্থাৎ পাণ্ড্য, চোল এবং চেরাদের প্রতিবেশী হিসাবে উল্লেখ করা হয়েছে। নেক্সট হচ্ছে খারবেলের হাতুগুম্পা শিলালিপি। অশোকের শিলালিপির পরে ত্রাম্য দেশীয় রাজ্যগুলির একমাত্র প্রথম এপিগ্রাফি লিপি সংক্রান্ত উল্লেখ পাওয়া গেছে। অর্থাৎ এপিগ্রাফি মানে হচ্ছে হার্ড সার্ফেসে যেটা লেখা হয়। তাহলে অশোকের শিলালিপির পরে তামিল দেশীয় রাজ্যগুলির একমাত্র প্রাথমিক এপিগ্রাফি লিপি সংক্রান্ত উল্লেখ পাওয়া গেছে। এছাড়া এবং বলা হয় যে খারবেলের তামিল রাজ্যগুলোর একটি জোট, যেটাকে বলা হয় এমিরা দেশ সংঘাত্রম, ধ্বংস করেছিল। তাহলে অশোকের শিলালিপি আমরা দেখেছিলাম, ঠিক সেরকম আমরা তামিল দেশীয় রাজ্যগুলোর মধ্যে একমাত্র এপিগ্রাফি মানে হচ্ছে হার্ড সার্ফেস যেটা লেখা হয় লিপি, সেটার উল্লেখ পাওয়া গেছে। সঙ্গম যুগের তথ্যে প্রাথমিক উৎস হলো সঙ্গম সাহিত্য, যা মূলত পাণ্ড্যদের উল্লেখ করলেও সেখানে চোল এবং চেরদের সম্পর্ক তথ্য রয়েছে। সঙ্গম কবিদের মধ্যে অন্যতম ছিলেন মামুল লানার। এমনকি নন্দ এবং মৌর্যদের কথাও উল্লেখ করেছেন পুরাণানুরু, যা অন্যতম একটি কাব্য সংকলন। অর্থাৎ বিভিন্ন ধরনের আমরা সাহিত্যে এই তিনটি রাজবংশ সম্পর্কে জানতে পেরেছি, এবং তার সাথে সাথে আমরা মৌর্যদের সম্পর্কে জানতে পেরেছি, অশোক সম্পর্কে জানতে পেরেছি। তো পাণ্ড্যরা বর্তমান দক্ষিণ তামিলনাড়ু নিয়ে গঠিত একটি অঞ্চলে শাসন করত, এবং তাদের রাজধানী ছিল মাদুরাই। এর আগে তের মাদুরাই বা কপাটপুরমে তাদের রাজধানী হিসাবে কাজ করেছিল। এখন আমরা কিছুগুলো উল্লেখযোগ্য শাসকদের সম্পর্কে জানবো। যেমন হচ্ছে নেদুন জেলিয়ান। তিনি ছিলেন এই বংশের অন্যতম শ্রেষ্ঠ শাসক, এবং তিনি তালেয়া লানগানাম এর যুদ্ধে জয়লাভ করার জন্য বিশেষভাবে পরিচিত, এবং তার উপাধি ছিল যিনি তালায়া লানগানের মের যুদ্ধে জয়লাভ করেছিলেন, এবং 210 খ্রিস্টাব্দের দিকে তিনি রাজত্ব করেছিলেন। বিশ্ববিখ্যাত অর্থাৎ বিখ্যাত কবি ছিলেন মাঙ্গু দি, এবং মারুদ্দান এবং নাকিরা তার প্রশংসা করে কবিতা লিখেছিলেন। অর্থাৎ এই যে শাসকটা আছে তার নিয়ে বিভিন্ন ধরনের আমরা কবিতা দেখতে পাই। এরপর আমরা দেখব যে মাদুরাই কাঞ্জি থেকে আমরা নেদুন জেলিয়ানের 3 পূর্বসূরি সম্পর্কে জানতে পারি। প্রথম জন ছিলেন প্রায় পৌরাণিক চরিত্রের
যার নাম হচ্ছে মুদুকুডুমি, আরেকজন হচ্ছে নেডিয়ান, আর তৃতীয় হচ্ছে নেদুন জেলিয়ান। এখানে দেখো যে শিল্পা দিকারাম, এই যে বিখ্যাত মহাকাব্যে যেটা ট্র্যাজেডি বা কলফিনের মৃত্যু, এই রাজার শাসন আমলেই মাদুরাই ঘটেছিল বলে জানা যায়। এবং শোকে দেখা যাচ্ছে যে রাজার মৃত্যুর কারণ হয়েছিল, তাহলে তার শোকে দেখা ছিল রাজার মৃত্যুর কারণ হয়েছিল। এটা আমরা একটি তামিল সাহিত্য থেকে জানতে পারি, যার নাম হচ্ছে কি শিল্পা দিকারাম। সামরিক যদি সাফল্য দেখি এই শাসকের, তাহলে হচ্ছে তরুণ বয়সে সিংহাসনে বসেন দুই প্রতিবেশী রাজা এবং 5 জন ক্ষুদ্র উপজাতি প্রধানের সম্মিলিত বাহিনীকে দেখা গেছিল যে যুদ্ধে পরাজিত করেন, এবং এই বিজয়ের ফলে তিনি সমগ্র তামিল দেশের আধিপত্য বিস্তার করেছিলেন। এখানে দেখো যে মাদুরাই কাঞ্জি, এই গ্রন্থতে আমরা মাদুরাই এবং পাণ্ড্য দেশের পূর্ণাঙ্গ বর্ণনা রয়েছে। এবং পাণ্ড্যরা মুক্ত সংগ্রহের জন্য বিশ্ববিখ্যাত ছিল, এবং তারা তামিল সাহিত্য ও ভাষা ও সাহিত্যের পৃষ্ঠপোষক ছিল। বিখ্যাত সঙ্গম সাহিত্য তাদের আমলে সংগঠিত হয়েছিল। মানে এই যে পাণ্ড্যদের সময় আমরা 3টি সঙ্গম দেখতে পাই। সঙ্গম মানে হচ্ছে কি তামিল কবিদের সঙ্গম। পাণ্ডবদের ইতিহাস মূলত 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রথম পর্যায়ে, যেটাকে আমরা বলি সঙ্গম যুগ, খ্রিস্টপূর্ব 3য় শতক থেকে খ্রিস্টীয় 3য় শতক পর্যন্ত। এই সময় তামিল সাহিত্যের স্বর্ণযুগ বা সঙ্গম যুগ শুরু হয়। দ্বিতীয় পর্যায়ে হচ্ছে 6ষ্ঠ থেকে 10ম শতাব্দী, যেখানে রাজা কাদুয়ং কালভেদের পরাজয় করে মানে পাণ্ডবদের শক্তি পুনঃপ্রতিষ্ঠা হয়। এবং তৃতীয় পর্যায়ে যেটা হয়েছিল দ্বিতীয় পাণ্ডব সাম্রাজ্য। তাহলে আমরা 3টা দেখছি, একটা দেখলাম সঙ্গম যুগ, একটা হচ্ছে প্রথম পাণ্ডব সাম্রাজ্য, আর একটা হচ্ছে দ্বিতীয় পাণ্ডব সাম্রাজ্য, যেটা হয়েছিল 13 শতাব্দীর। তারা শক্তিশালী হয়ে ওঠে এবং রাজা প্রথম জাতবর্মন সুন্দর পাণ্ডব ছিলেন এই সময় সব থেকে শক্তিশালী শাসক। এখন আমরা জানবো যে এই যে রাজবংশটা আমরা দেখলাম, এটার পতন কিভাবে হলো। একটা তো হচ্ছে অভ্যন্তরীণ বিবাদ এবং উত্তরাধিকারী যুদ্ধ। 13 শতকের শেষে রাজা মারবন বর্মন কুলশেখর 2 পুত্র সুন্দর পাণ্ডব এবং বীর পাণ্ডবর মধ্যে সিংহাসন নিয়ে গৃহযুদ্ধ শুরু হয়। এবং এই পারিবারিক কলহে দেখা যায় সাম্রাজ্যের কেন্দ্রীয় শক্তি দুর্বল হয় এবং বাইরের শক্তিদের আক্রমণ শুরু করে দেয়। যখন দেখবে যে কেন্দ্রে যেমন রাজা শক্তিশালী থাকে, তখন বাইরে থেকে তো বিভিন্ন ধরনের শক্তি আক্রমণ করলেও রাজা কি করে ঠিক সময়ে সেটার প্রতিহত করতে পারে। সেই বিদ্রোহ মানে সেই আক্রমণ থেকে নিজের জায়গাটাকে অঞ্চলটাকে রক্ষা করতে পারে। কিন্তু যদি দেখা যায় যে কেন্দ্রের মানে যে ধরো কেন্দ্রে আছে, তারাই যদি নিজেদের মধ্যে সংঘর্ষ করে, তাহলে সেখানে বিভিন্ন ধরনের অন্যান্য শক্তি, আঞ্চলিক শক্তির উত্থান ঘটে, বৈদেশিক আক্রমণ ঘটে। দ্বিতীয় কারণ হচ্ছে যে দিল্লি সুলতানির আক্রমণ। 1311 খ্রিস্টাব্দে আলাউদ্দিন খলজির সেনাপতি মালিক কাফুর দক্ষিণ ভারতে অভিযান করে এবং তিনি পাণ্ডবদের অভ্যন্তরীণ দুর্বলতার সুযোগ নিয়ে মাদুরাই লুণ্ঠন করেন এবং অঢেল ধন সম্পদ নিয়ে যায়। পরবর্তীকালে আমরা তুগলক বংশের সময়ও মাদুরাই সুলতানি শাসন প্রতিষ্ঠিত হয় এবং পাণ্ডবরা তাদের মূল রাজধানী এবং ক্ষমতা হারায়। এখন আমরা যেটা এই সাম্রাজ্যটার পতনে আরেকটা কারণ দেখবো, সেটা হচ্ছে বিজয়নগর সাম্রাজ্যের উত্থান। বিজয়নগর সাম্রাজ্যের উত্থান কখন হয়েছিল? মোহাম্মদ বিন তুগলকের সময়। 14 শতকে বিজয়নগর সাম্রাজ্য দক্ষিণ ভারতের প্রবল শক্তিশালী হয়ে ওঠে। 1370 খ্রিস্টাব্দ নাগাদ বিজয়নগর রাজকুমার কম্পন মাদুরাই জয় করে এবং এরপর দেখা যায় পাণ্ডুরাই ছোট একটি অঞ্চলে সামন্ত রাজা হিসেবে টিকে থাকলেও 16 শতাব্দীর মাঝামাঝি সময় তাদের রাজনৈতিক অস্তিত্ব সম্পূর্ণ বিলুপ্তি হয়। এখন আমরা আদি চোল সম্পর্কে জানবো। চোলরা আবার দুটো ছিল, একটা ছিল আদি চোল এবং তার অনেকটা সময় পর আমরা চোল সাম্রাজ্য, দুটো আলাদা আলাদা দেখতে পাবো। তাহলে প্রথমে আমরা এখন আদি চোল নিয়ে পড়বো, আদি চোল নিয়ে জানবো। চোলরা বর্তমান উত্তরের তামিলনাড়ু এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশে শাসন করতেন এবং তাদের রাজধানী ছিল উরায়ুর। পরবর্তীতে পুহার, যেটা হচ্ছে কাবেরী পত্তমে স্থানান্তরিত হয়। এখানে দেখা যাচ্ছে যে একজন উল্লেখযোগ্য শাসক হচ্ছে এরেরা, যিনি খ্রিস্টপূর্ব 2য় শতাব্দীর মাঝে দেখা গেছিল যে তিনি গুরুত্বপূর্ণ একজন শাসক ছিলেন এবং যার গুরুত্ব ছিল শ্রীলঙ্কা বিজয়ের মধ্যে, অর্থাৎ তিনি শ্রীলঙ্কা জয় করেছিলেন। এবার রয়েছে কারিকেল। চোল রাজাদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য রাজা হচ্ছে কারিকেল। 190 খ্রিস্টাব্দে দেখা যায় তিনি শাসনকাল, এবং তার নামে অর্থ হচ্ছে কারিকেল, এটার নাম মানের অর্থ হচ্ছে পোড়া বা বিশিষ্ট মান। জীবনের শুরুতে তাকে ক্ষমতাচ্যুত এবং কারারুদ্ধ করা হয়েছিল, কিন্তু তিনি সেখান থেকে পালিয়ে পুনরায় সিংহাসন দখল করেন। আদিচোল বংশের সর্বশ্রেষ্ঠ এবং প্রভাবশালী রাজা ছিলেন এবং তিনি কাবেরী নদীর বিখ্যাত যেটা হচ্ছে কালারনাই বাঁধ নির্মাণ করেছিলেন, যা বিশ্বের অন্যতম প্রাচীন বাঁধ হিসাবে পরিচিত। তিনি ভেন্নি যুদ্ধে পাণ্ডব এবং চেরদের পরাজিত করে চোল আধিপত্য প্রতিষ্ঠা করেছিল। এখন আমরা কিছু এই যে ভেন্নি যুদ্ধ সেটা নিয়ে দেখবো। এটি ছিল তার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার একটি যুদ্ধ। তাঞ্জোরের পূর্বে ভেনি নামক স্থানে তিনি পাণ্ডব, চের এবং অন্যান্য ক্ষুদ্র শাসকদের একটি বিশাল জোটকে পরাজিত করেন। অর্থনৈতিক উন্নয়ন। পাতিনা পাল্লায় নামক কবিতায় কাবেরী পত্তনম বন্দরের সমৃদ্ধর বর্ণনা পাওয়া যায়। কারিকেল বনাঞ্চল পরিষ্কার করে কৃষি জমি বৃদ্ধি করেন এবং সেচের জন্য জলধারা নির্মাণ করেন। তিনি বৈদিক ধর্ম অনুসারী ছিলেন এবং যজ্ঞ অনুষ্ঠান করতেন।
পরবর্তী সময় দেখা যাচ্ছে যে শিল্পাদিকরম এ বর্ণিত অনেক কিংবদন্তি কেন্দ্রে পরিণত হন। তার সামন্তদের সহায়তায় দেখা যায় যে কাবেরী নদীর প্লাবন বাঁধ নির্মাণের কৃতিত্ব তাকে দেওয়া হয়। এছাড়া রয়েছেন কাচেঙ্গানান, তাকে শিবের পরম ভক্ত বলা হয় এবং তিনি অনেক শিব মন্দির তৈরি করেছিলেন। এখন আমরা জানবো যে এই যে সাম্রাজ্যটা মানে আদি চোল যেটা ছিল, পতন কিভাবে হলো। খ্রিস্টীয় চতুর্দশ শতকে কালভ্র নামক এক গোষ্ঠীর আক্রমণের ফলে আদি চোল শক্তি হ্রাস পায় এবং তারা দীর্ঘকাল অন্ধকারে হারিয়ে যায়। পরবর্তীকালে নবম শতাব্দীতে বিজয়নয় চোল এর হাত ধরে মধ্যযুগীয় চোল সাম্রাজ্য পুনরায় বিশ্বজয়ী শক্তিতে রূপান্তরিত হয়। পরে যখন আমরা মধ্যযুগ সম্পর্কে জানবো, যখন দেখবো ইতিহাস, তখন আমরা চোল যেটা আছে এই চোল সাম্রাজ্য এটা সম্পর্কে আরো নতুন ভাবে জানবো। কিন্তু এটা আর ওটা আলাদা। একটা হচ্ছে প্রাচীন চোল যেটা আমরা এখন আলোচনা করছি, আর যেটা মধ্যযুগের ভারতের ইতিহাস, সেখানে আমরা আলাদা একটা চোল সাম্রাজ্য নিয়ে জানবো। এরা খ্রিস্টপূর্ব তৃতীয় শতক থেকে খ্রিস্টপূর্ব তৃতীয় শতক পর্যন্ত সক্রিয় ছিল এবং তাদের সময়কাল মূলত সঙ্গমের বলা হয়। চোল সাম্রাজ্য যেটা রয়েছে এদের উত্থান হয়েছিল নবম শতাব্দীতে 850 খ্রিস্টাব্দে এবং তারা 1300 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেছিল এবং তাদের সাম্রাজ্যবাদী চোল বলা হয় কারণ তারা বিশাল এলাকা জয় করেছিলেন। নৌ যেটা বাহিনী সেটা খুবই শক্তিশালী ছিল। এখন আমরা চের যে রাজবংশটা রয়েছে সেটা সম্পর্কে জানবো। চেররা আধুনিক কেরালার কিছু অংশে শাসন করতেন এবং তাদের রাজধানী ছিল বেঞ্জি বা কারুর। পাগলারু যেটা আমাটা মাল্লাই পাহাড়ের একটি শিলালিপি যা খ্রিস্টীয় প্রথম শতকে বলে ধরা হয়, সেখানে চের শাসকদের 3টি প্রজন্মের উল্লেখ রয়েছে। আর এগুলো হচ্ছে শাসকদের নাম। চের বংশে দুজন রাজকীয় কবি, একটা ছিল পেরুমা কা দুঙ্গে আর একটা ছিল ইলামা কা দুঙ্গে নামক সঙ্গম সাহিত্যে পাওয়া যায় এদের নাম। সঙ্গম যুগের কবিতাগুলি থেকে বোঝা যায় যে সেই সময়ে সকল শাসকে নিজেদের মহাভারতের যুদ্ধের ঘটনার সাথে যুক্ত করতে আগ্রহী ছিল। এখন আমরা যেটা আছে উদয়ন চেলারা থান। সঙ্গম সাহিত্যের তত্ত্ব মতে তিনি ছিলেন এই বংশের প্রথম গুরুত্বপূর্ণ রাজা। তিনি কুরুক্ষেত্রের যুদ্ধে উভয় পক্ষকে সেনাদের খাবার পরিবেশন করেছিলেন এবং তার পুত্র ছিলেন নেদুন জেল্লার, যিনি মালাবার উপকূলে কোনো এক স্থানীয় শত্রুর বিরুদ্ধে শক্তি জয়লাভ করেছিলেন এবং বেশ কিছু জবন অর্থাৎ গ্রিক বণিকদের বন্দীও করেছিলেন। তিনি 7 জন মুকুটধারী রাজার বিরুদ্ধে জয়লাভ করেছিলেন। তিনি অধিরাজ, তারপর হচ্ছে ইমা ভামবান বলে তাকে বলা হতো এবং যার সীমানা ছিল হিমালয় পর্যন্ত। তিনি তৎকালীন চোল রাজার সাথে একটি যুদ্ধে লিপ্ত হয় এবং সেই যুদ্ধে উভয় সম্রাটের প্রাণ হারায় এবং তাদের রানীরা দেখা যায় সতীদাহ প্রথা পালন করে, অর্থাৎ সে সময় মানুষজন যে সতীদাহ প্রথা করতো এটার আমরা প্রমাণ পাই। প্রাচীন যুগে যদি দেখো তাহলে গুপ্ত যুগে আমরা সতীদাহ প্রথম পাই, আর চের যুগেও দেখো এখানে সতীদাহ প্রথাটা রয়েছে। আদানের ছোট ভাই একটা হচ্ছে কুতুবান, যিনি চের শক্তিকে আরো প্রসারিত করেছিলেন এবং বিভিন্ন রানীর গর্ভে রানীর গর্ভে দেখা যায় আদানের 2 পুত্র ছিল এবং তার মধ্যে একজন ছিল তন্তু মুকুটধারী চের নামে পরিচিত ছিল এবং তিনি আরেকজন অধিরাজ ছিলেন। আদানের অন্য পুত্র ছিলেন সেনগুপ্ত ভান। এবার সেনগুপ্ত ভান চের বংশের শ্রেষ্ঠ রাজা হিসেবে পরিচিত এবং তাকে লাল চের বলা হয়। তিনি পত্তনি দেবীর পুজো প্রবর্তন করে এবং উত্তর হিমালয় পর্যন্ত সামরিক অভিযান চালিয়ে যান বলে জানা যায়। সঙ্গম যুগের অন্যতম বিখ্যাত কবি হচ্ছেন পর্নার, তার মহিমা গানে উদযাপন করেছিলেন এবং তিনি ছিলেন একজন দক্ষ অশ্বারোহী অধিরাজ হিসাবে তিনি 7 মুকুটের মালা পরিধান করতেন। দুর্গ অবরোধের অত্যন্ত পারদর্শী ছিলেন। এখন দেখব পত্তনি প্রথা অর্থাৎ আদর্শ স্ত্রী হিসাবে কানাঙ্গি পূজা হতো। তার দ্বারাই শুরু হয়েছিল দিব্য সতী স্ত্রী বা পত্তনির মূর্তি তৈরির পাথরটি একজন আর্য সর্দারের সাথে যুদ্ধের পর সংগ্রহ করা হয়েছিল। চের দেশে আনার আগে তা গঙ্গায় স্নান করানো হয়েছিল। এই সমস্ত ঘটনার অত্যন্ত অলঙ্কৃতভাবে এবং মহাকাব্যে বিস্তারিত রয়েছে শিল্পাদিকরমে। এবার আছে যে সেতুক ভান এই পটভি প্রথা সংগঠিত করার ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছিলেন শিল্পাধিকারম অনুযায়ী পাণ্ড্য ও চোর দেশের এবং শিলং মানে হচ্ছে শ্রীলঙ্কা সাময়িক শাসকরা তাদের এই প্রচেষ্টাকে সমর্থন করেছিলেন। এবার রয়েছে যে পাদিপাট্টুতে উদয়াঞ্চলার বংশের 3 প্রজন্মের মোট 5 জন সম্রাটের উল্লেখ রয়েছে এবং তারা মোট 201 বছর রাজত্ব করেছিলেন। অন্যদিকে পার্শ্ববর্তী আরেকটি বংশের আরো 3 জন সম্রাটের আরো 58 বছর রাজত্ব করেছিলেন বলে উল্লেখ রয়েছে। তাদের প্রধান বন্দর হচ্ছে মুজিরিস আর একটা হচ্ছে তন্দি। এখান থেকে রোমান ও আরব বণিকদের সাথে মশলা বিশেষ করে গোলমরিচের ব্যবসা চলতো। এবার কিভাবে এই সাম্রাজ্যটার মানে রাজবংশের পতন হলো? 8ম শতকের শেষ দিকে দেখা যায় চেলদের শক্তি হ্রাস পেতে থাকে এবং পার্শ্ববর্তী রাষ্ট্রকূট এবং চোলদের আক্রমণ তার সাম্রাজ্য সংকুচিত হয়েছিল। তবে 9ম শতকে দেখা যাচ্ছে যে
কুলশেখর আলবার দেখা যায় পুনরায় দ্বিতীয় চের সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন, যা আনুমানিক 800 খ্রিস্টাব্দ থেকে 1101 খ্রিস্টাব্দ পর্যন্ত স্থায়ী ছিল। দ্বিতীয় চের সাম্রাজ্য, যা ইতিহাসে কুলশেখর রাজবংশ নামেও পরিচিত, মধ্যযুগে দক্ষিণ ভারতে কেরালা অঞ্চলে শাসন করত। অর্থাৎ দক্ষিণ ভারত, যখন আমরা মধ্যযুগ সম্পর্কে জানবো, মানে মধ্যযুগের ভারত সম্পর্কে জানবো, তখন এদের ইতিহাস নতুন ভাবে দেখবো। তাহলে এগুলো আলাদা আলাদা বংশ, মানে কিভাবে প্রথম হচ্ছে তারপর কি হচ্ছে। এখন আমরা রাষ্ট্র ব্যবস্থা এবং প্রশাসন দেখবো। চের, চোল, তাহলে চের, তারপরে রয়েছে চোল, একটা হচ্ছে পাণ্ডব। এই তিনটা যে রাজবংশ ছিল তাদের রাষ্ট্র ব্যবস্থা এবং প্রশাসন সম্পর্কে আমরা এখন দেখব। রাষ্ট্র ব্যবস্থার প্রকৃতি। রাজা মূলত সব দিক থেকে একজন এক নায়ক বা স্বৈরাচারী শাসক ছিলেন। তবে তার এই স্বৈরাচারী ক্ষমতা জ্ঞানী ব্যক্তিদের নীতিবাক্য এবং পরামর্শ দ্বারা সংযত হতো, এবং মাঝে মাঝে দেখা যেত যে কোনো মন্ত্রী, কবি বা বন্ধুর মধ্যস্থতায় রাজার ক্ষমতা সংযত হতো। তিনি প্রতিদিন একটি দরবার বা রাজসভা পরিচালনা করতেন, যেখানে তিনি সমস্ত অভিযোগ শুনতেন এবং সেগুলি সমাধান করতেন। বিজয়ী রাজা, এই যে আদর্শটি তখন স্বীকৃত ছিল, সেই অনুযায়ী কাজ করা হতো। তাহলে বিজয় রাজা আদর্শটি তখন স্বীকৃত ছিল এবং সেই অনুযায়ী দেখা যেত কাজ করা হতো। 7 জন রাজার বিরুদ্ধে বিজয় অর্জন করার অর্থ হলো এক উচ্চতর মর্যাদা লাভ, যা বিজয়ী রাজা পরাজিত 7 শাসকের মুকুট দিয়ে তৈরি একটি মালা পরিধানের মাধ্যমে চিহ্নিত হতো। এছাড়া দেখা যাচ্ছে যে দিগ্বিজয়, অর্থাৎ যিনি বিভিন্ন দিক জয় করেছেন, প্রত্যাশা করা হতো, যা ছিল সমগ্র ভারত জুড়ে ঘড়ির কাঁটার দিকে পরিচালিত একটি বিজয় অভিযান। এরপরে রয়েছে যে পুরানারুর একটি কবিতায় চক্রবর্তীর উল্লেখের ধারণা আছে, যার দিগ্বিজয় পরিচালিত হতো স্বর্ণ ও রথ খচিত একটি রহস্যময় চাকা বা চক্রের অগ্রযাত্রার মাধ্যমে। একই সঙ্গে অন্য একটি কবিতায় রাজার মৃত্যুর পর তার সঙ্গীদের আত্মহত্যার উল্লেখ পাওয়া যায়। তাহলে এই বিভিন্ন ধরনের আমরা সাহিত্য থেকে সে সময় মানে রাজাদের যেটা রাজনৈতিক জীবন, রাজনৈতিক ইতিহাস সে সম্পর্কে ধারণা পায়, যেখানে রাজার মৃত্যুর সাথে সাথে তার সঙ্গীদের আত্মহত্যার উল্লেখ পাওয়া যায়, যা পরবর্তীকালে ভেল্লাইকারা, তারপর হচ্ছে কারুদা, তারপর হচ্ছে সহবাসী, অপুত্ত বিগাল প্রভৃতি নামে পরিচিত একটি ব্যাপক পথার আগাম ইঙ্গিত দিয়েছিল। রাজা বিভিন্ন ধরনের উপাধি গ্রহণ করতেন, যার মধ্যে চের রাজাদের উপাধি ছিল ভার, ভানভার, ভিল্লার, কুদুভার ইত্যাদি। এছাড়া চোর রাজারা নিজেদের চেনলিস, তারপরে ভালা, ভান, কিল্লি বলতেন, এবং পাণ্ড্যরা ভিন ভার, তারপর আছে পঞ্চভার, তেন্নার প্রভৃতি পছন্দ করতেন। এই যে এক একটা আমি বললাম নাম, এগুলোর এক একটা অর্থ রয়েছে। রাজা ছিলেন প্রশাসনিক শীর্ষবিন্দু এবং তিনি অসীম ক্ষমতার অধিকারী ছিলেন। তার জন্মদিনের বার্ষিক উদযাপন, যা পেরুনাল মহান দিন হিসাবে পরিচিত ছিল, এবং এখানে একটি গুরুত্বপূর্ণ মানে এই দিন একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হতো। সঙ্গম যুগে প্রতিটি রাজবংশের একটি রাজকীয় প্রতীক ছিল। পাণ্ডবদের ছিল মাছ, চোলদের ছিল বাঘ এবং চেরুদের ছিল ধনুক। রাজধানীতে রাজার সভা বা মানরাম না একটি সর্বোচ্চ আদালত ছিল। বলা হয় যে বয়স্ক জ্যেষ্ঠরা যখন বিরোধ নিষ্পত্তিতে সহায়তা করার জন্য সভায় যোগ দিতেন, তখন তারা তাদের ব্যক্তিগত ঝগড়া দূরে সরিয়ে রাখতেন এবং পূর্ণাঙ্গ সভাকে সমস্ত বিষয় নিয়ে কাজ করা একটি সাধারণ পরিষদ হিসাবে গণ্য করা হতো। গ্রামের সামাজিক ও ধর্মীয় জীবনে জটিলতার সাথে আরো বেশি জড়িত ছিল মানরাম। প্রতিটি গ্রামে একটি করে একটি সাধারণ মিলনস্থল ছিল, যা সাধারণত একটি বড় গাছের ছায়ায় অবস্থিত হতো। সেখানে পুরুষ, নারী এবং শিশুরা খেলাধুলা সহ গ্রামের সব সাধারণ কাজের জন্য মিলিত হতো, এবং এই গ্রামীণ সমাবেশগুলি একটি রাজনৈতিক দিকও থাকতে পারে, মানে যেখানে দেখা যাচ্ছে যে প্রত্যেকে সেই জায়গাতে মিলিত হতো, অর্থাৎ এখানে কোনো রাজনৈতিক কোনো দিকও থাকতে পারে। এখন আমরা বিভিন্ন ধরনের কর্মকর্তা তাদের নিয়ে জানবো। রাজাকে একটি বিশাল কর্মকর্তা বাহিনী সহায়তা করতো, যারা 5টি পর্ষদ বা কাউন্সিলে বিভক্ত হতো। একটা হচ্ছে মন্ত্রী, ধর্মযাজক, তারপরে রয়েছে সামরিক অধিনায়ক, দূত এবং গুপ্তচর, এবং এগুলো দেখছে এগুলো তাদের ভাষায় এক একটা, মানে এটা ধরো নাম এটা, এগুলো তাদের ভাষায় এক একটা, এটার অর্থ এটা। এখন আমরা প্রাদেশিক ও স্থানীয় প্রশাসক সম্পর্কে জানবো। মানে ধরো কোনো একটা রাজা তার জায়গাটা, তারপর সেখান থেকে বিভিন্ন ধরনের প্রদেশে ভাগ করে, সেখানকার রাজা বা মন্ডলাম কে নাড়ু বা প্রদেশ সে কয়েকটি বিভক্ত ছিল, যা ছোট এবং বড় গ্রাম, যেটা বলা হয় সিরুর এবং পেরুর, এবং শহর
উর নিয়ে গঠিত ছিল, অর্থাৎ এগুলোর এক একটা নাম। আর তার মানে যেমন নাড়ু মানে প্রদেশ, বড়গ্রাম হচ্ছে সিরুর বা পেরুর, শহর হচ্ছে উর। নাড়ু প্রশাসন সাধারণত বংশানুক্রমিক প্রধানদের দ্বারা পরিচালিত হতো। গ্রাম এবং শহরের প্রশাসন মানরান নামক স্থানীয় পরিষদ মাধ্যমে পরিচালিত হতো। এখন আমরা রাজস্ব প্রশাসন দেখবো, যেখানে বিভিন্ন ধরনের মাপ রয়েছে, যেমন ভূমি মাপের জন্য মা বা ভেলি, তারপরে শস্য মাপের জন্য কাল্লামের ব্যবহার ছিল। এছাড়া কৃষিজাত পণ্য রাজার অংশ বা ভাগকে কাররাই বা ভূমি রাজস্ব এগুলো বলা হতো। বৈদেশিক বাণিজ্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুল্ক যেটা রাজস্ব, এগুলো সুঙ্গম বলা হয়। এবং বাজেটের আয়ের একটি উচ্চ স্থান দখল করেছিল কে? এই রাজস্ব, মানে যেটা শুল্ক আদায়, যেটাকে বলা হয় পিত্তানা পিল্লাই, তারপরে পুহার, যেটা কাবেরী পত্তমে শুল্ক কর্ম, মানে শুল্ক নেওয়া হতো কর্মচারীদের থেকে। এছাড়া দেখা যাচ্ছে যে চোরাচালান রোধের জন্য রাস্তাগুলিতে দিন রাত সেনারা পাহারা দিত। এবং এক স্থান থেকে অন্য স্থানে পণ্য চলাচলের জন্য আভ্যন্তরীণ শুল্ক বা রাজস্ব এটা দিতে হতো। যুদ্ধে অধিকৃত লুণ্ঠিত সম্পদ হচ্ছে ইরাই রাজকীয় সম্পদের একটি উল্লেখযোগ্য অংশ ছিল। সঙ্গম যুগে চোলদের কুপকো নামে একটি সুরক্ষিত কোষাগার ছিল। এখন আমরা সামরিক যেটা প্রশাসন সেখানে দেখব, যেখানে সেনাবাহিনী ছিল একটি নিয়মিত সেনাবাহিনী, রথ যেটা বলদ দ্বারা চালিত ছিল। এছাড়া এই সময় অশ্বারোহী, তারপরে পদাতিক, হস্তি বাহিনী মানে হাতি ব্যবহার করা হতো। ঘিরাকাল বা নাডুকাল অর্থাৎ বীর প্রস্তর স্থাপনের কথা অত্যন্ত প্রচলিত ছিল, যা মৃত সৈনিকদের স্মরণে স্মৃতি স্তম্ভ নির্মাণ এবং তাদের পুজো করার একটি পদ্ধতি। অর্থাৎ বীর প্রস্তর অর্থাৎ যেখানে মৃত সৈন্যদের স্মরণে একটি স্মৃতি স্তম্ভ নির্মাণ করা হতো। কাভাল মারাম বা কাদি মাররাম, যেখানে রক্ষাকর্তা বৃক্ষ প্রথা চালু ছিল, যার অধীনে প্রতিটি শাসকের প্রাসাদে ক্ষমতার প্রতীক হিসাবে একটি বিশাল গাছ থাকতো। অর্থাৎ বা দক্ষিণ ভারত এবং উত্তর ভারতে যেগুলো ধরো অনেকটা মিলও আছে, আবার অনেক জায়গায় ধরো মিলও, যেমন ধরো এই মৃত সৈনিকদের স্মরণে স্মৃতি স্তম্ভ নির্মাণ, এটা আমরা উত্তর ভারতে দেখতে পাই না। তারপরে ধরো প্রতি শাসকের প্রাসাদের ক্ষমতায় প্রতীক হিসাবে ধরো একটি গাছ থাকতো, বিশাল গাছ থাকতো, এটা আমরা যা দেখতে পাই না। তারপর ধরো কোনো একটা জায়গা ছিল, বিশাল একটা বৃক্ষ ছিল যেখানে সবাই একসাথে একত্রিত হতো, সেটা আমরা দেখতে পাই না। অর্থাৎ বিভিন্ন নতুন নতুন দিক আমরা এখানে দেখতে পাচ্ছি। বিচার বিভাগীয় প্রশাসন, যেখানে গরু হত্যা, ভ্রূণ হত্যা, তারপরে ধরো ব্রাহ্মণ হত্যাকে জঘন্য অপরাধ হিসাবে গণ্য করা হতো। তবে প্রতিষ্ঠিত বিধান অনুযায়ী অকৃতজ্ঞতাকে এর চেয়ে খারাপ এর চেয়েও খারাপ বলে মনে করা হতো। এখন আমরা এখানকার সমাজ দেখব, যেখানে সঙ্গম যুগে দেখা যায় যে একটি বর্ণ ব্রাহ্মণ, এছাড়া ছিল রাজা, পুরোহিত, কবি, তাদের পৃষ্ঠপোষক করতেন। তারা রাজা, পুরোহিত ও কবি ছিলেন, তাদের পৃষ্ঠপোষকতা করতেন। এছাড়া দেখা যাবে যে এই সময় ব্রাহ্মণরা, তামিল ব্রাহ্মণরা মাংস এবং মদ্য পান করতেন। তাহলে এই সময় আমরা যেগুলো দেখলাম, একটা তো দেখলাম ব্রাহ্মণ, তারপরে ব্রাহ্মণ রয়েছে, তারপরে রয়েছে ক্ষত্রিয়, বৈশ্য, তারপরে রয়েছে যোদ্ধা ও বণিক শ্রেণী। চতুর্থ শ্রেণীর মধ্যে ছিল কৃষক, যাদেরকে ভিল্লাল বলা হতো। অধিকাংশ ভূমি তাদের দখলে ছিল, অর্থাৎ কৃষকদের। তাদের মধ্যে ধনীদের হাতে বেসামরিক এবং সামরিক উভয় পদেই থাকতো। সামরিক কমান্ডারদের বলা হতো এনাদি, মন্ত্রীদের কেভাদি এবং শাসক শ্রেণীকে অর্শর বলা হতো। এছাড়া কিছু নিম্ন শ্রেণী ছিল, যেমন ধরো কৃষি শ্রমিক, মানে কৃষি শ্রমিক রয়েছে, তারপর ধরো ডাকাত, প্রাচীন যোদ্ধা ও শিকারী উপজাতি, এটা হচ্ছে তাদের নাম এই নাট। তারপর হচ্ছে দড়ি প্রস্তুতকারক, এগুলো হচ্ছে এক একটা শ্রেণী। পুরাণনুর এক কবিতায় দাবি করেছেন যে সেখানে চারটি জাতি ছিল, একটা হচ্ছে, এগুলোর হচ্ছে এক একটা নাম, তুডিয়ান, পান্নান, পিরাই, পারায়ান, তারপর হচ্ছে কাদাম। পূজার যোগ্য কেবল একজনই ঈশ্বর ছিলেন, তা হলো বীর প্রস্তর, যা বীর যোদ্ধাদের পতনের স্মৃতি বহন করত। এবং এই জাতিগুলো এবং এই পুজোর পদ্ধতি ছিল অত্যন্ত প্রাচীন, সম্ভবত প্রাক আর্য আমলেই থেকে এগুলি টিকে ছিল। দেখো এখানে আমরা বিভিন্ন ধরনের টার্ম দেখতে পাচ্ছি, তাদের ভাষা তো আলাদা রকম ছিল, তামিল তাদের ভাষা ছিল। তারপর ধরো তাদের যেগুলো ধরো স্পেলিং রয়েছে, সেখানে যদি আমার কোনো মিস্টেক্স থাকে তোমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করো, তোমরা একটু নিজে পড়ে নিও স্পেলিং গুলো। এখন আমরা দেখব ধর্ম নিয়ে। দক্ষিণ ভারতে ব্রাহ্মণ্য ধর্মের অনুপ্রবেশ শুরু হয়। রাজারা বৈদিক যজ্ঞ সম্পন্ন করতেন এবং উচ্চবিত্তরা বৈদিক দেবতাদের গ্রহণ করতেন। বৌদ্ধ এবং জৈন ধর্মেরও বিস্তার লাভ করেছিল। ব্রাহ্মণ্য ধর্ম প্রধান ছিল। একই সময়ে সাধারণ মানুষ এবং উপজাতির মধ্যে সর্বপ্রাণবাদ, অর্থাৎ সমস্ত কিছুর মধ্যে প্রাণ আছে সেটা, এবং বিভিন্ন দেবতার পুজো চলতো। দেখবে যে মৌর্য আমলে আমরা দেখতে পাবো যে মূলত চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে দেখবে দিগম্বর শ্বেতাম্বর দুভাগে ভাগ হয়ে যাচ্ছে, যেটা দিগম্বর সম্প্রদায় সেটা কিন্তু দাক্ষিণাত্যে চলে আসছে। সঙ্গম যুগের প্রধান দেবতা ছিল মুরগান, তারপরে যিনি স্কন্দ, কার্তিক এবং শিবন নামে পরিচিত। অন্যান্য দেবতার মধ্যে ছিলেন শিব, ইন্দ্র, বরুণ, কুবের, যম, তিরুমাল্লা এবং বলরাম প্রমুখ। দেববিন্দু শব্দটি, এই যে দেখছো দেববিন্দু,
দেববৃন্দ, এই শব্দটি মুরগান, শিব, কৃষ্ণ, বলরাম এবং ইন্দ্র এই 5টি দেবতার একটি গোষ্ঠীকে বোঝাতো। বিভিন্ন আচার অনুষ্ঠান পালনের পাশাপাশি মানুষ দেবতাদের জন্য বেশ কিছু মন্দির অর্থাৎ কোয়েল নির্মাণ করেছিলেন। তপস্যা এবং সন্ন্যাসবাদদের সম্মান করতে হতো এবং তীরদণ্ডী অর্থাৎ 3টি দণ্ড বহনকারী সন্ন্যাসীদের বিশেষ উল্লেখ করা যায়। মুরগান পূজা ছিল প্রাচীন এবং এতে কিছু দেশীয় বৈশিষ্ট্য ছিল, যেমন হচ্ছে ভেলানা দাল, যা তার সম্মান করা একটি আধ্যাত্মিক নাচ ছিল, অর্থাৎ এক একটা ঈশ্বরের জন্য এক একটা নাচ ছিল, নৃত্য ছিল। উত্তর সঙ্গম যুগের মহাকাব্যগুলিতে দেখা যায় যে সঙ্গীত এবং নৃত্যর গোড়া থেকে ধার্মিক আচরণের সাথে জড়িত। যেমন আছে কলভার বা মারাভার যোদ্ধাদের দ্বারা ট্রোভাই পূজা, তারপর হচ্ছে কুরুম্বার মেষ পালক দ্বারা কৃষ্ণের পূজা, কুরভার অর্থাৎ শিকারীদের দ্বারা মুরগানের পূজা হতো, অর্থাৎ শিকারীরা দেখা যেত মুরগানের পুজো হতো। মণি মেঘলাইতে সরস্বতী মন্দিরের কথা উল্লেখ আছে এবং সেখানে শিব সন্ন্যাসীদের একটি কঠোর শ্রেণী হিসাবে কাপালিকদের প্রতি ইঙ্গিত দিয়েছে। এ সময় দেখা যায় যে পুনর্জন্ম, তারপর জন্মান্তরে যেটা কর্মফল, তারপর ভাগ্যে এই শক্তির উপর বিশ্বাস ছিল। ভারতের সকল ধর্মের ভিত্তি এবং তামিল দেশেও এটি সাধারণভাবে গৃহীত হয়েছিল। অশুভ লক্ষণ এবং জ্যোতিষশাস্ত্র বিশেষ গম্ভীর বিশ্বাস ছিল। এ সময় দেখা যায় যে এলোমেলো চুলের নারীকে অশুভ লক্ষণ হিসাবে দেখা হতো। তারপর আছে ভাগ্য গণনাকারীদের বেশ রমরমা ব্যস্ত চলতো, অর্থাৎ জ্যোতিষশাস্ত্রে শিশুদের অমঙ্গল থেকে বাঁচাতে কবচ দেওয়া হতো। বৃষ্টির জন্য বা অপদেবতা পেয়ে উপদ্রব এড়াতে বিভিন্ন আনুষ্ঠানিক আচার অনুষ্ঠান পালিত হতো। বটগাছকে দেবতাদের আবাসস্থল মনে করা হতো এবং সেখানে গ্রহণকে অর্থাৎ সূর্য এবং চন্দ্রগ্রহণ মনে করা হতো, যে সাপ সূর্য ও চন্দ্রকে গিলে ফেলেছে, এটা মনে করা হতো চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের সময়। কাকেরা অতিথিদের আগমনের বার্তা ঘোষণা করে বলে মনে করা হতো। তাহলে কাকরা কি করতো? অতিথিদের আগমনের বার্তা করতো। বিশেষ করে একাকী স্ত্রীর কাছে তার অনুপস্থিত স্বামীর ফিরে আসার সংবাদ তারা বলতো। অর্থাৎ এগুলো হচ্ছিল এক একটা বিশ্বাস। তারপরে হচ্ছে নারীর অবস্থা। আর্যর প্রভাবে বৃদ্ধির সাথে সাথে নারীদের অবস্থার অবনতি ঘটে। বিধবাদের পুনর্বিবাহ সাধারণত পছন্দ করা হতো না। বিধবাদের জীবন ছিল অত্যন্ত কষ্টে, তাদের চুল কেটে ফেলে দেওয়া হতো, সমস্ত অলংকার ত্যাগ করতে হতো, শুধুমাত্র অতি সাধারণ খাবার খেতে হতো। এতে অবাক হওয়ার কিছুই নেই যে কিছু নারী তাদের স্বামীর সাথে মৃত্যুবরণ করা এবং সতী হিসাবে খ্যাতি অর্জন করা শ্রেয় মনে করতেন। বিধবাদের মস্তক মুন্ডন ঠিক যেমন বিবাহ অনুষ্ঠানে আমরা তালি বা মঙ্গলসূত্র বাঁধা স্পষ্টত এক প্রাক আর্য তামিল প্রথা ছিল, অর্থাৎ বিবাহের সময় দেখা যেত যে মঙ্গলসূত্র বাঁধা এটা সে সময় রীতি ছিল। তোলকাপিয়াম, যা সংস্কৃত ব্যাকরণে দেখা যাচ্ছে যে ঐন্দ্র ঘরানার আদলে তৈরি বলে বলা হতো, সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে আচার অনুষ্ঠানে যুক্ত এক পবিত্র সংস্কার হিসাবে বিবাহ আর্যদের দ্বারাই তামিল দেশে প্রতিষ্ঠিত হয়েছিল। প্রাচীনতম ধর্মশাস্ত্রগুলিতে 8 প্রকারের বিবাহের উল্লেখ আছে। এই 8 প্রকার বিবাহে তোলকাপিয়াম এবং অন্যান্য রচনায় বর্ণিত রয়েছে। সেগুলোকে তামিল রীতির অন্তর্ভুক্ত করার জন্য অনেকগুলো বুদ্ধিমত্তা ব্যয় করেছেন। তামিলদের একতরফা প্রেম, যেটা বলা হয় কাইকিল্লাই, এবং অনুচিত প্রেমেরও ওটা বলে পেরুন তিনাই নির্দিষ্ট নাম ছিল। এখন আমরা কবিতা, সঙ্গীত, নৃত্য এগুলো দেখব। সঙ্গম যুগে মানুষের মধ্যে কবিতা, সঙ্গীত, নৃত্য বেশ কিছু জনপ্রিয় ছিল। কবিরা ছিলেন সকল স্তরের নারী এবং পুরুষ, তাহলে নারীও লিখেছেন, পুরুষও লিখেছেন, এবং তারা প্রায় উদারভাবে পুরস্কৃতও পেতেন। রাজদরবারগুলোতে সঙ্গীত শিল্পীদের ভ্রাম্যমাণ দল দ্বারা প্রাণবন্ত থাকতো, যাদের সাথে নর্তকী থাকতেন এবং সঙ্গীত তালে নৃত্য পরিবেশন করতেন। পান্নার এবং ভিল্লার, যারা বিভিন্ন ধরনের অদ্ভুত সব বাদ্যযন্ত্র নিয়ে দল বেঁধে সারা দেশে ঘুরে বেড়াতেন, এবং মনে করা হয় যে তারা ছিল আদিম উপজাতি গোষ্ঠীর প্রতিনিধি, যার আগের যুগের লোকগান এবং নৃত্যগানকে সংরক্ষণ করে রেখেছে। বিভিন্ন ধরনের আমরা বাদ্যযন্ত্র জানতে পারি, যেমন ইয়েল হচ্ছে এক প্রকার তারের যন্ত্র, হরেক হচ্ছে এক ধরনের ঢোল, তারপর হচ্ছে ভিল্লার, এটা হচ্ছে মহিলা নৃত্যশিল্পী, মাঝে মাঝে মশাল জ্বালিয়ে রাতে নৃত্য পরিবেশন করতেন। ভরতমণির নাট্যশাস্ত্রের মতো হাতের বিশেষ যেটা মুদ্রা মানে হচ্ছে কি হাতের ভঙ্গিগুলির নামেরও উল্লেখ পাওয়া যায়। নর্তকীরা প্রায়শই গৃহবধূর প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতেন। কোভালান এবং কান্নাগির বিখ্যাত গল্পের পুরো পটভূমি এই প্রতিদ্বন্দ্বিতাকে কেন্দ্র করে হয়েছিল। বাদশাহনে কামসূত্রের মতো মণিমেঘলায় নির্দেশ করে যে গণিকারা দীর্ঘ বছর ব্যাপী একটি নিয়মিত শিক্ষা গ্রহণ করতেন, যার মধ্যে রাজদরবারের নৃত্য, তারপরে আছে লোকনৃত্য, গান, লুট, বাঁশি বাজানো, রন্ধনশৈলী যেটা রান্নার কৌশল, সুগন্ধি তৈরি, চিত্রাঙ্কন, পুষ্পসজ্জা, আরো অনেক শুষ্ক কলাবিদ্যার অন্তর্ভুক্ত ছিল। এখন আমরা সেই সময় মানুষকে কিভাবে দেখা যেত যে অন্ত্যেষ্টিক্রিয়া করা হতো, অর্থাৎ মৃত্যুর পর কি করা হতো, বিভিন্ন ধরনের প্রথা, সেটা সম্পর্কে জানবো। মৃতদেহ সংস্কারের জন্য কোনো নির্দিষ্ট পদ্ধতি গ্রহণ করা হতো না।
দাহ করা বা কলস সহ কলস ছাড়া কবর দেওয়া উভয় পদ্ধতির কথা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। একজন বিধবা তার মৃত স্বামীরকে ঘাসের ডগায় ভাতের দলা উৎসর্গ করতেন এবং এই অন্ত্যেষ্টিক্রিয়া পুরাণদের একটি ভূমিকা ছিল। সতীদাহ প্রথা বেশ প্রচলিত ছিল, যদিও এটি সর্বজনীন ছিল না। মানে এটা সবাই সবাই যে করবে এটার কোনো মানে ছিল না। সতীর বীরত্ব এবং নিষ্ঠা নিঃসন্দেহে জনমত দ্বারা প্রশংসিত হতো, কিন্তু এই প্রথাটি অবশ্যই উৎসাহিত করা হতো না, জোরপূর্বক প্রয়োগ করা তো দূরের কথা। এখন আমরা এই সময় যেটা অর্থনীতি, কৃষিকাজ সেটা সম্পর্কে জানবো। কৃষিকাজের মধ্যে কৃষিকাজ ছিল প্রধান জীবিকা, যেখানে আমরা ধান, তুলো, রাগি, আখ, গোলমরিচ, আদা, এলাচ, তারপর আছে হলুদ, দারচিনি, বিভিন্ন ধরনের ফলের কথা পাই। সেচের কাজের জন্য দেখা যায় যে বাঁধ এবং খাল নির্মাণ রাষ্ট্র নিজে পরিচালনা করত। চের দেশে কাঁঠাল, গোলমরিচ এবং হলুদের জন্য বিখ্যাত ছিল। চোল দেশ এক ভ্যালি অর্থাৎ উৎপন্ন জমির পরিমাণ জমি থেকে প্রায় 1000 কালাম ধান উৎপন্ন হতো। রাগি এবং আখের চাষ, আখ থেকে চিনি তৈরি, শস্য কাটা এবং শুকোনোর মতো বিভিন্ন ধরনের যেগুলো গ্রামীণ কর্মকাণ্ডের কথা আমরা সঙ্গম সাহিত্যে পাই। এখন আমরা হস্তশিল্প সম্পর্কে জানবো, যেখানে বুনন, জাহাজ নির্মাণ, ধাতু শিল্প, কাঠমিস্ত্রি, দড়ি তৈরির অলংকার, হাতির দাঁতের পণ্য, চামড়ার প্রক্রিয়াজাত বিভিন্ন ধরনের প্রচলন ছিল। অভ্যন্তরীণ এবং বৈদেশিক উভয় দেখা গেছে যে পণ্যগুলির চাহিদা ছিল। এছাড়া সুতো কাটা তখন ছিল নারীদের খণ্ডকালীন পেশা। কাপড় এবং রেশমের উপর জটিল নকশা করা, তারপর হচ্ছে পেরিপ্লাসের অনুযায়ী এরাউড ছিল তুলা ও সুতির বস্ত্র বাণিজ্যের একটি বড় কেন্দ্র। এই যে পেরিপ্লাস অফ দ্য এরিথিয়ান সি, যেখানে পেরিপ্লাস, এখান থেকে আমরা বিভিন্ন ব্যবসা বাণিজ্য এগুলো সম্পর্কে জানতে পারি, কিন্তু তার এই যে গ্রন্থটার লেখক কিন্তু জানা যায়নি নাম, তার লেখকের নাম জানা যায়নি। সঙ্গম কবিতাগুলি এমন সুতির বস্ত্রের উল্লেখ আছে যা সাপের খোলস বা বাষ্পের মেঘের মতো পাতলা এবং যা এত শুষ্কভাবে বোনা হতো যে খালি চোখে সুতোর বিন্যাস ধরা কঠিন ছিল। চুল কাটা এবং পোশাক তৈরির জন্য কাঁচি এবং সূচের ব্যবহার জানা ছিল। তগরম নামে এক প্রকার চুলের প্রসাধনের উল্লেখ রয়েছে। এছাড়া পোল্যান্ডে তৈরি দড়ির চারপা এবং শোয়ার আসন হিসাবে পশুর চামড়ার ব্যবহার বিষয়টিও আমরা পটিনা পাল্লাই কাব্যে পুহার জেলে সম্প্রদায় তাদের জীবন এবং ছুটির দিনে বিভিন্ন ধরনের যেগুলো আমোদ প্রমোদ সেগুলো নিয়ে বর্ণনা রয়েছে। এখন আমরা ব্যবসা বাণিজ্য নিয়ে জানবো, যেখানে লবণ ছিল বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ পণ্য। লবণ ব্যবসায় জরুরি অবস্থার জন্য অতিরিক্ত চাকা নিয়ে সপরিবার গাড়িতে ঘুরতে বেড়াতেন। সকল লেনদেন বিনিময় প্রথা, মানে যেটা হচ্ছে যে বাটার সিস্টেম, মানে তুমি কিছু দাও তার বদলে কিছু একটা দেবো। যেমন মাছের তেল এবং তারের বদলে মধু ও মূল বিনিময় করা হতো। মদের বদলে আখ ও চিরা দেওয়া হতো, মানে একটার বদলে আরেকটা। মজুরি ধানের বিনিময়ে মাছ বিক্রি করা হতো। অর্থাৎ পণ্য প্রথাটা ছিল, বিনিময় প্রথা যেটা ছিল, পণ্য প্রথা না, মানে বিনিময় প্রথা যেখানে ছিল। বিদেশি বাণিজ্য চলতো দক্ষিণ ভারত, মিশর, তারপর হচ্ছে আরব, মালয় দ্বীপপুঞ্জ। গ্রিকদের পতন ও রোমানদের দ্বারা মিশর বিজয়ের পর রোমান বাণিজ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। বিশাল বন্দর নগরী ছিল বৈদেশিক বাণিজ্যের প্রধান কেন্দ্র। পুহার বন্দরে বড় বড় জাহাজ প্রবেশ করত এবং সমুদ্র পাড়ে মূল্যবান পণ্য সম্ভার সৈকত নামে। এই শহরে ধনিক বণিকদের পারিবারিক জীবন চলত বাড়ির ওপর তলায় এবং নিচের তলায় বাণিজ্যের জন্য নির্দিষ্ট ছিল। পাণ্ডু দেশে আমরা সালিউর, চেরা দেশে বন্দর ছিল কবিতার পাতায় বর্ণিত অন্যতম বন্দর। এছাড়া বিভিন্ন ধরনের বন্দর রয়েছে, যেমন পশ্চিম উপকূলের নয়রা, মজরিস, এই বন্দরগুলো। হিপালাস নামে একজন মিশরীয় গ্রিক নাবিক যখন মৌসুমী বায়ুর সাহায্য নিয়ে ছোট নৌকার বদলে সরাসরি সমুদ্রে পাড়ি দিয়ে বড় জাহাজ চালানোর পথ দেখান, তখন এই বাণিজ্যের পরিমাণ দ্বিগুণ বেড়ে যায়। এছাড়া আরো কিছুগুলো বন্দর রয়েছে, যেমন আছে বালিতা, কুমারী, কলচি, পদুকা, তারপরে ধরো কামারা, সোপাত্তা, এগুলো হচ্ছে এক একটা বন্দর। উপকূল ঘেঁষে চলার জন্য দেশীয় জাহাজ একক কাঠের গুড়ি বেঁধে তৈরি বড় নৌকা, যা সাঙ্গারা নামে পরিচিত, এবং বিশাল আকারের জাহাজ হচ্ছে কোলান্ডিয়া নামে পরিচিত। পেরিপ্লাসের লেখক হচ্ছে আরগু, যেটা হচ্ছে উরায়ু, এমন এক স্থান উল্লেখ করেছেন যেখানে উপকূলে সংগৃহীত সমস্ত মুক্তা পাঠানো হতো এবং সেখানে আগারিটিক নামে মসলিন রপ্তানি হতো। তিনি আরো উল্লেখ করেছেন যে মাসালিন, যেটা অন্ধ্রপ্রদেশ অঞ্চলে প্রচুর পরিমাণ মসলিন তৈরি হতো। উত্তর দেশে আমরা তুষারিন এর বিশেষ পণ্য ছিল হাতির দাঁত। সম্রাট যে নিরু, তার সময় দেখা গেছিল যে রোমান সম্রাটদের জারি করা প্রচুর পরিমাণ সোনা এবং রূপার মুদ্রা তামিল দেশের অভ্যন্তরে পাওয়া যায়, এবং এই বাণিজ্যের সূচনা হয়েছিল কি অগাস্ট রাজত্বকালে। দ্বিতীয় শতাব্দীর শেষ দিকে মিশরীয়, গ্রিক এবং ভারতীয়দের মধ্যে সরাসরি বাণিজ্য হ্রাস পায় এবং এই বাণিজ্যের নিয়ন্ত্রণ আরবদের হাতে চলে যায়, এবং তারপরে পূর্ব আফ্রিকায় দেখা গেছে আকসু মাটাইদের হাতে চলে যায়। সঙ্গম যুগে যে সমস্ত
ধরো রপ্তানি পণ্য এবং আমদানি পণ্য ছিল সেগুলো। যেমন আমদানি পণ্যের মধ্যে ছিল সুতির বস্ত্র, মশলার মধ্যে গোলমরিচ, আদা, এলাচ, দারচিনি, হলুদ, চাল, হাতের দাঁতে তৈরি পণ্য, যেখানে মুক্তা, মূল্যবান পাথর ইত্যাদি। তাহলে এগুলো দেখা যেত চোর জেল পাণ্ডব দেশ থেকে অন্য জায়গায় যেত, আর অন্য জায়গা থেকে এই রাজবংশ, তিনটা রাজবংশে আসতো ঘোড়া, সোনা, এগুলো। এই যুগে যেটা সমাপ্তি, যেটাকে আমরা সঙ্গম যুগও বলা হয়, যেহেতু ধরো সঙ্গম এই সাহিত্য তার একটা অবদান, সেখান থেকে আমরা এই যুগ সম্পর্কে বহু তথ্য পেয়ে থাকি। তাহলে এই যুগের শেষ কিভাবে হলো, যে সঙ্গম যুগের অবসানের পর একটি দীর্ঘ ঐতিহাসিক অন্ধকার নেমে আসে। পরবর্তী প্রায় 3 শতাব্দীর ইতিহাস সম্পর্কে আমরা খুব কম জানি। ষষ্ঠ শতকের শেষ দিক থেকে যখন পুনরায় ইতিহাসের পর্দা ওঠে, তখন দেখা যায় যে সভ্যতার এক রহস্যময় এবং সর্বাপেক্ষা শত্রু কালাব্র, যেটাকে বলা হয় কালাপ্পালার নামে এক দুষ্ট শাসক শ্রেণী প্রতিষ্ঠিত রাজনৈতিক শৃঙ্খলাকে ধ্বংস করে দিয়েছিল, এবং পল্লব, পাণ্ডব এবং বাদামী চালুক্যের হাতে তাদের পরাজয়ের মাধ্যমে পুনরায় শৃঙ্খলা ফিরে আসে। এ সময় আমরা যেটা ধরো সঙ্গম যুগ সম্পর্কে জানলাম, তাহলে এই সময় বিভিন্ন ধরনের গ্রন্থ লেখা হয়েছিল, সেগুলো নিয়ে একটু সংক্ষেপে আমরা জানবো। যে এখানকার সংস্কৃতি ছিল মিশ্রিত, যেখানে উত্তর ভারতের উপাদান এবং স্থানীয় উপাদানের মধ্যে ইতিমধ্যে উচ্চ পর্যায়ে সংমিশ্রণ ঘটেছিল। যেমন তোলকাপিয়াম বর্ণিত আঞ্চলিক ব্যবস্থার উল্লেখ, যা প্রাচীনতম তামিল ব্যাকরণ। তাহলে তোলকাপিয়াম এটা হচ্ছে তামিল ব্যাকরণ, প্রাচীনতম। ভূমি এবং জলবায়ুর 5টি প্রাকৃতিক বিভাগের কথা উল্লেখ রয়েছে বিভিন্ন সাহিত্যে, যেখানে বন, পাহাড়, সমভূমি, উপকূল এবং শুষ্ক অঞ্চল, এগুলোর উল্লেখ রয়েছে। এবং এই অঞ্চলে ঋতুভিত্তিক ধরন আলোচনা রয়েছে গ্রন্থতে, যেখানে দেবী, প্রধান খাদ্য, প্রাণীকুল, উদ্ভিদ কুল, তারপরে আছে লোকজ অভ্যাস, পেশা, তারপরে আছে বাদ্যযন্ত্র, এগুলো নিয়ে রয়েছে। উদাহরণস্বরূপ যেমন সমতল ভূমির জীবন যখন কৃষিকাজে কেন্দ্র করে আবর্তিত হতো, আবার উপকূলীয় অঞ্চলের জীবন তখন ব্যাপক বাণিজ্যের সাথে যুক্ত ছিল। অর্থাৎ এক জায়গায় আমরা কৃষিকাজের ব্যাপক ব্যবহার দেখছি, প্রচলন দেখছি, মানুষ বেশি সেই কাজে যুক্ত হচ্ছে, আর এক জায়গায় আমরা দেখতে পাচ্ছি বাণিজ্যের সাথে মানুষ যুক্ত হচ্ছে। অর্থাৎ যে জায়গার জন্য যেটা পারবে মানুষ সেই হিসাবে নিজের জীবিকাটা অর্জন করত। এখানে চোল, চের, পাণ্ডব 3টি প্রধান রাজ্য, এবং যুদ্ধ এবং উপজাতীয় সংঘাত ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার, মানে একে অপরের মধ্যে যে যুদ্ধ হতো সেটা। এখানে আমরা যুদ্ধ এবং প্রেমের ক্ষেত্রে মূলত একটি উপজাতীয় সংবেদনশীলতার প্রকাশ পায়। এবং এই পর্যায়ে একজন যুদ্ধ নেতা ছিলেন, তার প্রথমে কাজ ছিল নিজ গোষ্ঠী এবং রাজ্যকে রক্ষা করা। এখানে আছে যে মুরগান, যিনি একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের উপাস্য দেবতা ছিলেন, তাকে পরবর্তীকালে পৌরাণিক কার্তিকের সাথে তুলনা করেছে, মানে কার্তিকের সাথে তুলনা করেছে। তবে তিনি মূলত যুদ্ধ এবং উর্বরতা তামিল দেবতা হিসাবেই থেকেছিলেন। তাকে চাল এবং রক্ত নিবেদনের মাধ্যমে এক ধরনের উন্মত এবং আবেগপূর্ণ আচারিক নৃত্যের মাধ্যমে পূজা করা হতো। এখন আমরা সঙ্গম সাহিত্য অথবা ধরো সঙ্গম ব্যবহার করছি, সেটার মানে কি? মাদুরাই রাজকীয় পৃষ্ঠপোষকতায় এক সময় তামিল কবিদের যেটা পর্ষদ বা সংঘ, সেটা বিকশিত হয়েছিল। সঙ্গম মানে হচ্ছে তামিল কবিদের সংঘ। এই বিবরণে আমরা 3টি সঙ্গম সম্মেলন হয়েছিল, যেখানে মোট 9,990 বছর ধরে চলেছিল, এবং এদের সদস্য ছিল 8,579 জন কবি, যাদের মধ্যে শৈব সম্প্রদায় কয়েকজন দেবতাকে মানে অন্তর্ভুক্ত করা, এবং পৃষ্ঠপোষক করেছিলেন কত? 197 জন পাণ্ডব রাজা। প্রথম যেটা সঙ্গম, সেখানে আমরা দেবতা এবং কিংবদন্তি ঋষিদের উপস্থিতি ছিল, কিন্তু এর কাজ সম্পূর্ণ বিলুপ্তি হয়ে গেছে, মানে এটা নিয়ে পাওয়া যায়নি। দ্বিতীয় সঙ্গমে আমরা মানে 3টা সঙ্গম হয়েছিল। তো দ্বিতীয় সঙ্গমে অনেক কবি অংশ নিয়েছিল এবং প্রচুর সাহিত্য রচিত হয়েছিল, কিন্তু বর্তমানে কেবল যেটা হচ্ছে তোলকাপিয়াম, সেটা হচ্ছে প্রাচীন তামিল ব্যাকরণ, সেটা রয়েছে। তৃতীয় সঙ্গমে অনেক কবি, যেখানে বিশাল সাহিত্যের সৃষ্টি হয়েছিল, যার মাত্র একটি সামান্য অংশ রক্ষা পেয়েছে। এই সামান্য অংশই বর্তমানে সঙ্গম সাহিত্য গঠিত হয়েছিল। অর্থাৎ বহু বই লেখা হয়েছিল, গ্রন্থ লেখা হয়েছিল, কিন্তু তার খুবই কম অংশ আমরা পেয়েছি। যদি সমস্ত কিছু পাওয়া যেত, তাহলে হয়তো ইতিহাসটা আমাদের একটু অন্যরকম হতো। যত দেখো আমরা তথ্য পাবো, তত আমরা ইতিহাসটা সম্পর্কে জানবো। সঙ্গম সাহিত্য প্রাচীনত তামিল কাজ নিয়ে গঠিত, যেখানে তোলকাপিয়াম, এত্তুগাই, পাতুপাত্তু, তারপর হচ্ছে পাদি, নেন, কিল্লিনাকো, এই 3টি এবং 3টি মহাকাব্য। যেখানে তোলকাপিয়াম, তাহলে প্রথমে হচ্ছে তোলকাপিয়াম, এটি প্রাচীনতম লিখে থাকা তামিল সাহিত্য হিসাবে স্বীকৃতি লাভ করে। এটি ঋষি আগস্ত্যের 12 জন শিষ্যের একজন তোলকাপিয়ার লিখেছিলেন, যিনি মূলত আহাম বা আগাম, যেটি প্রেম এবং পূর্ণাম অর্থাৎ যুদ্ধ, শাসন ব্যবস্থার ইত্যাদি বানান রীতি, ছন্দ এবং সামাজিক রীতিনীতির উপর ভিত্তি করে একটি ব্যাকরণ গ্রন্থ, যার প্রতিটি 9টি করে উপ অধ্যায়, এবং এতে মোট 1,612টি সূত্র রয়েছে। অন্যান্য প্রাচীন কাজের মধ্যে ঋষি অগস্ত্যের উগিত্তিয়াম, ঋষি অগস্ত্যের 12 শিষ্যের লেখা পানিরু পালদোলাম, এবং জৈন লেখক কাকিপাদিনিয়াম, তবে এগুলো প্রায় আজ বিলুপ্ত। নেক্সট রয়েছে
ইত্তুগাই। ইত্তুগাই এটি 8টি সংকলন ছিল। সে 8টি সংকলনের নাম দেখে নাও, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে এই 8টা হচ্ছে কি, 8টি হচ্ছে সংকলন ইত্তুগায়ের মধ্যে। এগুলো একটু তোমরা দেখে নিও। এবার রয়েছে পাতুপাত্তু। এটি রয়েছে 10টি গাথায় এবং এখানে দেখা গেছে যে 8টি সংকলন এবং 10টি গাথার কবিতায় দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। আছে আগাম। আগাম মানে হচ্ছে অভ্যন্তরীণ প্রেম, আর পুরাম মানে হচ্ছে বাহিক অর্থাৎ প্রেম বাদে অন্য কিছু, সেগুলো নিয়ে লেখা হতো। এখানে আগাম আর নিপুরাম এই দুটোর পার্থক্য, এটা অনেক সময় আসে যেটার মানে কি আর ওটার মানে কি, এটা এমসিকিউ আসে সাধারণত। তামিল ভূমির 5টি অঞ্চল বা তিন্নাই, তাহলে অঞ্চলটা হচ্ছে তিন্নাই, যেটা হচ্ছে পাহাড়, তারপরে রয়েছে শুষ্ক ভূমি, জঙ্গল, চাষযোগ্য সমভূমি এবং উপকূল। এগুলো আমরা এই গ্রন্থ থেকে পেয়েছি, এই গ্রন্থটা থেকে। পাতু। এরপরে আমরা দেখব যে পাদিনে কিল্লা কানুক্য। এখানে 18টি গৌণ কাজ রয়েছে। গৌণ কাজ বলা হয় কারণ এই কবিতাগুলি আকারে ছোট এবং গুরুত্বে নয়, মানে গুরুত্বের দিক দিয়ে নয়, আকারে ছোট হতে পারে। এগুলি মূলত নীতিগত এবং উপদেশ, এবং এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তিরুকুল্লার, যাকে তামিল বাইবেল বলা হয়। তারপর আছে মিউডুনার আয়ার এর পালামপল্লী এবং নালা দিয়ার এবং আচারা কোভাই, যা একজন গোড়া হিন্দু দৈনন্দিন রুটিন নির্ধারিত করে। দেখো উচ্চারণগুলো তোমরা একটু দেখে নিও, উচ্চারণগুলো খুবই কঠিন, যার জন্য আমারও অনেক এখানে ভুলভাল হচ্ছে। এই সমস্ত কাজ তামিল জনগণের উপর আর্য ধর্মীয় চিন্তাধারা এবং রাজনীতির মানে রীতিনীতির ক্রমবর্ধমান উঠেছে। এতক্ষণ আমরা বিভিন্ন গ্রন্থ দেখলাম, এবার আমরা মহাকাব্য দেখবো, যেটা হচ্ছে শিল্পা দিকারাম। এটি সঙ্গম যুগের প্রাচীনতম এবং সর্বশ্রেষ্ঠ মহাকাব্য, এবং এটি খ্রিস্টীয় 2য় শতাব্দীতে ইলাগো আদিগাল লিখেছিলেন, এবং এটি পুহারের একজন বণিক কোভালেনের বিয়োগক্রান্ত কাহিনী, যে তার স্ত্রী কান্নাগিকে অবহেলা করে মাধবী নামক এক নর্তকীর প্রেমে পড়ে। শেষ পর্যন্ত কান্নাগি পাণ্ড্য রাজার হাতে তার স্বামীর অন্যায় মৃত্যুর প্রতিশোধ নেয় এবং একজন দেবীতে পরিণত হয়। এটি কান্নাগি পূজা বা পত্তেনি প্রথার সূচনা করে, যেখানে কার্নেগিকে আদর্শ স্ত্রী হিসাবে পুজো করা হয়। এতে সঙ্গম যুগের সামাজিক এবং ঐতিহাসিক প্রচুর তথ্য রয়েছে। তাহলে এই যে গ্রন্থটা আছে এটা হচ্ছে শিল্পাদিকারাম, যেখানে একজন আদর্শ নারীর কথা বর্ণিত রয়েছে। এবার আমরা দেখব নেক্সট, এটা হচ্ছে মণিমেগলাই। মাদুরায়ের কবি সাতনার লিখেছেন। এটি অনেকটা শিল্পাদিকারমের একটি বৌদ্ধ পরিপূরক গ্রন্থ। এটি মণিমেগলাইয়ের কাহিনী, যা আগে মহাকাব্য কৌফলান এবং মাধবীর কন্যা, কিভাবে সে রাজপুত্র উদয় কুমারের হাত থেকে নিজের সতীত্ব রক্ষা করে শেষ পর্যন্ত বৌদ্ধ সন্ন্যাসী হয়ে ধর্মবাণী প্রচার করে। সামাজিক এবং ঐতিহাসিক তথ্যের পাশাপাশি এটি একমাত্র গুরুত্বপূর্ণ প্রাচীন কাজ যা সঙ্গম যুগের ললিত কলার বিকাশের এক ঝলক তুলে ধরেছেন। এবার রয়েছে শিভাঙ্গা সিন্দামণি। জৈন ধর্ম অনুযায়ী তিরুত্তাকাদেভার এটি লিখেছেন, এবং এটি শিভাগা এবং জীবকের কাহিনী, যে একজন অতি মানবীয় চরিত্র হিসাবে প্রতিটি ক্ষেত্রে পারদর্শী এবং তার প্রতিটি বীরত্বের কাজের বিনিময়ে নতুন কোণে লাভ করে এবং তার হেরমের জন্য। কিন্তু কাহিনীর শেষে সে একজন জৈন সন্ন্যাসীতে পরিণত হয়। তার বীরত্ব প্রতিটি প্রদর্শনী এবং বীরত্বের বিনিময়ে সে নতুন কোণে লাভ পায় এবং পরবর্তী জীবনে তিনি জৈন সন্ন্যাসীতে পরিণত হয়। এই 3টি মহাকাব্য তামিল ভূমিতে আর্যদের প্রভাবের ধীরে ধীরে প্রবেশকে তুলে ধরে। এটা কে জানি কি একটা স্পেলিং উঠেছে। এবং শিল্পাদিকারাম প্রাচীনতম হওয়ায় এটি সাংস্কৃতিক কাব্য থেকে অনেকটা আলাদা। অন্যদিকে সঙ্গ মহাকাব্যগুলির মধ্যে সর্বশেষতম শিভাগা সিন্দামণিকে দেশীয় শৈলীর উপর সংস্কৃত শৈলীর আধিপত্য স্পষ্টরূপে লক্ষ্য করা যায়। এছাড়া তামিল সংস্করণ এই যুগে দেখা যায় পেরুন দেভার কর্তৃক মহাভারতের তামিল সংস্করণটিও রচিত হয়। এই যে সঙ্গম সাহিত্যে যদি বলা হয় সময়কাল, সেটা হচ্ছে খ্রিস্টীয় দেখা যাচ্ছে যে যুগ থেকে শুরু করে হওয়ার আগে খ্রিস্টপূর্ব 2য় শতাব্দী পর্যন্ত দেখা যায় যে তামিল কবিরা এটি লিখেছিলেন। এবং তামিল লেখন পদ্ধতি সম্পর্কে তারা জানতো। এই যে গ্রন্থগুলো আছে এটা হবে যেটা হচ্ছে যেটা খ্রিস্টপূর্ব 3য় শতক থেকে খ্রিস্টীয় 2য় শতাব্দী
পর্যন্ত দেখা যাচ্ছে যে তামিল লেখন পদ্ধতি সম্পর্কে জড়িত ছিল। এই যে আছে যে এখানে সঙ্গম সাহিত্যের যেটা সময়কাল, সেটা আমরা মূলত 3rd সেঞ্চুরি যেটা বিসি রয়েছে, 3rd সেঞ্চুরি বিসি থেকে দেখা যায় বিসি থেকে 3rd সেঞ্চুরি এডি পর্যন্ত দেখা গেছে যে সঙ্গম যেটা যুগ সেটা হয়েছিল, এবং এই সময় বিভিন্ন ধরনের গ্রন্থ লেখা হয়েছিল। তাহলে এখানে লিখে দিই যে খ্রিস্টপূর্ব যেখানে তৃতীয় শতক থেকে খ্রিস্টপূর্ব তৃতীয় শতক থেকে এখান থেকে খ্রিস্টীয় যেটা হচ্ছে তৃতীয় শতক মানে 3rd যেটা সেঞ্চুরি, এই সময়টাই লেখা হয়েছিল। তাহলে এই যে সঙ্গম এজটা, এটা হচ্ছে খ্রিস্টপূর্ব তৃতীয় শতক থেকে খ্রিস্টীয় তৃতীয় শতক পর্যন্ত। এবং তামিলরা প্রথমে যে লিপিটি ব্যবহার করতেন সেটি ছিল ব্রাহ্মী লিপি, অর্থাৎ বাঁ দিক থেকে ডান দিকে। প্রাচীন যুগের শেষ ভাগ এবং মধ্যযুগের প্রথম দিকে তারা একটি নতুন কৌণিক লিপি উদ্ভাবন করে, যার নাম গ্রন্থলিপি। আধুনিক তামিল বর্ণমালা এই কৌণিক লিপি থেকেই উদ্ভূত হয়েছে। খ্রিস্টীয় প্রথম এবং দ্বিতীয় শতাব্দীর বেশ কয়েক গ্রিক এবং রোমান তাদের লেখায় দেখা গেছে যে এই রচনার মাধ্যম সমর্থিত হয়, মানে এই সময় দেখা যায়। সঙ্গম সাহিত্যের সময়কাল মোটামুটি খ্রিস্টীয় তৃতীয় শতকের, এটা বলছিলাম এটাই, খ্রিস্টীয় তৃতীয় শতক থেকে খ্রিস্টীয়, তাহলে খ্রিস্টপূর্ব তৃতীয় শতক থেকে খ্রিস্টীয় তৃতীয় শতক পর্যন্ত নির্ধারিত। অধিকাংশ সঙ্গম সাহিত্য এই সময় রচিত হয়েছিল, তবে খ্রিস্টীয় চতুর্থ ও পঞ্চম শতকের দিকে এগুলি চূড়ান্ত সংকলিত হয়ে বর্তমান রূপ লাভ করেছিল। তাহলে আজকের ক্লাসে আমরা কি কি জানলাম? আজকের ক্লাসে আমরা সঙ্গম যুগ সম্পর্কে জানলাম, যেখানে আমরা 3টি রাজবংশ দেখলাম। একটা ছিল চের, একটা হচ্ছে চোল, আর একটা হচ্ছে পাণ্ডব। এগুলো মূলত আমরা দক্ষিণ ভারতে দেখেছিলাম। এখানে বিভিন্ন ধরনের সাহিত্য রয়েছে, সেখান থেকে আমরা তাদের ইতিহাস সম্পর্কে জানলাম। নেক্সট ক্লাসে আমরা গুপ্ত যুগ সম্পর্কে জানবো। তোমরা বলবে যে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে, আর তোমাদের যদি অন্য কোনো টপিকও যদি জানার ইচ্ছা থাকে তোমরা কমেন্টে জানাবে, আমি সেই টপিকেই তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল।